মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সংসদ শেষে বাড়ি যাওয়ার পথে কিন্তু তাকে আটকে দিয়ে তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং তারা কিন্তু ভয়ঙ্কর ভূমিকায় রয়েছে। ব্যারিস্টার সুমনের গাড়ি কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবেই। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম, চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপরে আমি একেবারেই পিছাচ্ছি না, কারণ আমার আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো। শুধুমাত্র হক কথা বলার কারণে ব্যারিস্টার সুমনের পর একের পর এক বাধা, একের পর এক বিপত্তি, একের পর এক আক্রমণ করা শুরু করে দিয়েছেন বিপক্ষের দলেরা, যারা দুর্নীতি করেছে, যারা এই দেশকে শেষ করে দেওয়ার একদম শেষ প্রান্তে নিয়ে গেছে, তারা কখনো এগুলো সহ্য করতে পারবে না। দর্শক আপনারা জানেন আওয়ামী লীগের একজন নেতা ব্যারিস্টার সুমনের বিপক্ষে 500 কোটি টাকার মানহানি মামলা করেছেন। এই মামলাটা করার পরে তারা থেমে যায় নাই। যে কোনো সময় ব্যারিস্টার সুমনের উপর আক্রমণ করা হতে পারে, যে কোনো সময় ব্যারিস্টার সুমনকে মেরে ফেলা হতে পারে, এরকমই ব্যারিস্টার সুমন সবসময় দাবি করে আসতেছে। দর্শক, তিনি কি থেমে যাবে? তিনি কি আর হক কথা বলবে না? তিনি কি হক কথা বলা ছেড়ে দিবে? তিনি কি এখানে স্টপ চলে যাচ্ছে আর সংসদে সেই আমরা সত্যের কথাগুলো শুনতে পাবো না, এরকম কিছু? সেটা আমরা ব্যারিস্টার সুমনের মুখ থেকে সরাসরি শোনার জন্য চেষ্টা করব। ব্যারিস্টার সুমন শেষ পর্যন্ত জনগণের পাশে থাকবে কি না, নাকি তিনি এখানে ভীত হয়ে ভয় পেয়ে পিছু হাঁটবে বা আর কোনো কিছুতেই তিনি মাথা ঘামাবেন না, কথা বলবেন না জনগণের পক্ষে নিয়ে, সেই বিষয়টা আজকে ব্যারিস্টার সুমনের মুখ থেকে শোনার চেষ্টা করবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি অবশ্যই দেখে আপনি একটা লাইক এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন আমরা আগে ব্যারিস্টার সুমনের সেই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনে আসি। 2001 সালে আমাকে ছাত্রদল হল থেকে বের করে দিয়েছে। তখন আমি ছাত্রলীগের নেতা বানানো হয় আমাকে, যে বিরোধী দলে থাকলে আইনজীবী হইলে বিরোধী দলের নেতাদেরকে সার্ভিস দেওয়া যায়, এইসব মানসিকতা থেকে চলে গেলাম আমি ব্যারিস্টার হইতে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম, চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপরে আমি একেবারেই পিছাচ্ছি না। আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো, কি আসে যায়? অলরেডি 43 বছর তো আমার হয়েই গেছে। আমি যদি নাও মারে আমারে, তাও কতদিন বাঁচবো? আর 16-17টা কুরবানি ঈদ আছে, এ অনেক টাকা আপনাদের ঘুষ দিতে চায়, সে তো থ্রেটটাও দিবে আপনাকে ওই লেভেলেরই। কিন্তু আমার কাছে এগুলো কাজ করে, ডাজন্ট ওয়ার্ক অন মি। আপনাকে বলছি যে সেন্সিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না। আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন। আমার মধ্যে দুইটা জিনিস নাই, একটা হচ্ছে কি টাকা পয়সা দিয়ে আমারে কন্ট্রোল করতে পারবেন না, আর একটা হচ্ছে কি মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন। কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানি, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানি। আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। মানুষ চায় আমি এইভাবেই কাজ করে যাই, কারণ চাই বলে যাই, হাজার মানুষ লক্ষ মানুষ চলে আসে। আমি যখন লন্ডনে থাকার কারণে আমার কোনো টাকা ছিল না, আমার বাবার লাশ যেহেতু আমি দাফন করতে পারি না, আমি দেখতেও পাই নাই, তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অসহায়, যে সম্পদ মানুষকে সুরক্ষা দেয় না। এই জন্য সম্পদের প্রতি আমার টান কমে গেল। আমার মনে হলো যে মানুষের জন্য করে যাও, বিধাতা সিদ্ধান্ত নিবে তোমার কোন পর্যায়ে নিয়ে সম্মানিত করবে নাকি অসম্মানিত করবে। অভাব আমি সারা জীবনেই ছিলাম অভাবে, কিন্তু আমার স্বভাবটাকে নষ্ট করতে পারে না অভাব। আমার এলাকায় আমার জানাজার সময় মানুষ যেন আমার জানাজার দাঁড়াইয়া বক্তব্য দেওয়ার সময় বলতে পারে যে এই ভদ্রলোক এই এলাকার সন্তান, উনি জন্মের পরে এলাকাটা যেরকম পাইছিলেন মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটা এলাকা রেখে গেছেন। এইটুকু যদি আমি আমার জানাজায় শুয়ে শুনতে পারি, দ্যাটস এনাফ। একটা মানুষের জীবনে আর কি লাগে? এলাকার মানুষের আজন্ম গুলামি করবো, এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে সবকিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামাই দেন, তাহলে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য যাদের পানি দরকার আমার কাছ থেকে পানি নিতে পারে। এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা। আমি এমপি হওয়া লাগবে কেন? যদি না হই, আমি আমার যোগ্যতা দিয়ে, আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব। আমার প্রশ্ন হলো যে আপনাকে দলে ফেরত নেওয়াই হলো না। আমার বিষয়টা কি জানেন? স্বতন্ত্র বিদ্রোহ এগুলা করার জন্য একটা রিজন থাকে, ক্রেজিনেস থাকে যে আমি কোনোভাবে এখানের এমপি হইতে চাই। আমার তো এই ক্রেজিনেসটা নাই। আপনার এরকম দলে আনুষ্ঠানিকভাবে ফিরে যাওয়া কিংবা ক্ষমা প্রার্থনা করা কিংবা দলে আবার ফিরে আনুষ্ঠানিকভাবে ফেরার কোনো পরিকল্পনা কিংবা কোনো সুযোগ আছে কিনা? আমি আপনাদের শুধু দল হচ্ছে গিয়ে, দল যেটা ভালো মনে করবে, আমি যেহেতু দলটা করি, দল যেটা ভালো মনে করবে এটাই আমার সিদ্ধান্ত। দল আমাকে কোন সময় কোন জায়গায় নিবে এটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমি সবসময় দলের জন্য থাকবো। আমার পক্ষ থেকে যে কাজটা, এখন দল কখন আমার প্রয়োজন মনে করবে আমি রেডি আছি। আমাকে সাম্রাজ্য দিবে না এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন,
তাতে তো কিছু আসে যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রোটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন, তারপরে যুবলীগ থেকে একটা বিশেষ ঘটনায় আপনার কোনো আক্ষেপ আছে যে যুবলীগ থেকে যে আপনি পদত্যাগ করলেন একটা বিশেষ ঘটনায় শরীয়তপুরে একটা স্ট্যাটাস নিয়ে কেন্দ্র করে? আমার এইসব বিষয়ে কোনো আক্ষেপ নাই। মানে বঙ্গবন্ধু একটা কথা বলছিলেন যে আপনি রাজনীতি করলে নীতি থাকতে হয়, আর মুখে এবং বুকে একই কথা থাকতে হয়, দুইটাতে আলাদা কথা বলা যাবে। আমি কিন্তু চেয়ারের জন্য, পোস্টের জন্য, এমপি হওয়ার জন্য তো রাজনীতি করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমার কাছে যেটা ভালো, যেটা মানুষের জন্য উপকার হয়, দেশের জন্য উপকার হয়, এই কাজগুলোই আমি করে যাচ্ছি। দেখেন, এটা একটা জার্নি। কোনো একটা পদে থাকা মানে আপনি 5 বছর পরে তো এমনি আমাকে সাবেক হয়ে যেতে হয়, কিন্তু এই জার্নিটাতে কখনো আমি থাকবো, কখনো থাকবো না। যারা আমাকে যে কারণে নিয়েছেন তারা যদি মনে করেন প্রয়োজন এখন আপাতত নাই, তারা আমাকে ছেড়ে দিবেন, আমাকে আমার কাজ করতে দিবেন। আমি দেখেন এই যে যুবলীগে যখন নাই, তখনও তো যুবলীগ যে কাজগুলো করি, এই কাজগুলোই তো আমি করে যাচ্ছি। সিলেটের বন্যায়, ফুটবল, এগুলো তো যুবলীগেরই কাজ, বঙ্গবন্ধুর আদর্শেরই তো কাজ। এখন শুধু হচ্ছে কি আমার কাছে এই তকমাটা নাই যে আমি যুবলীগের কমিটিতে আছি কিনা। আমি কিন্তু বেসিকলি ধরেন আমাদের পরশ ভাই, আমাদের যিনি যুবলীগের নেতা, যিনি পরশ ভাই যে মাথায় আমাদের যে জিনিসগুলো ঢুকাই দিয়েছেন উনি, আমি যখন আইন সম্পাদক হিসেবে পরশ ভাইয়ের সাথে আমার মিটিং হয়, উনি আমার ভিতরে যে জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছেন যে একটা তরুণ মানে হচ্ছে কি এই ধরনের কাজ করবে, তরুণ মানে এইগুলা করবে। আমি কিন্তু বেসিকলি এই কাজগুলাই করে যাচ্ছি। হয়তো আমি একদম টেকনিক্যালি কমিটিতে আইন সম্পাদক হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছি না, বা এই জায়গাটা এখনো খালি আছে, কিন্তু আলটিমেটলি বঙ্গবন্ধুর আদর্শের যে কাজগুলা এবং নেতা, আমার নেতা যিনি ছিলেন, এখনো যিনি আছেন, ফজলে শামস পরশ ভাই, ওনার কাজগুলাই কিন্তু আমি করে যাই। এগুলা নিয়ে কোনো চিন্তা নেই। আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে গুরু অপরাধে যাদেরকে দণ্ডিত করা হলো, বিশেষ করে সাবেক মেয়র জাহাঙ্গীরের কথা, তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। আপনার এরকম দলে আনুষ্ঠানিকভাবে ফিরে যাওয়া কিংবা ক্ষমা প্রার্থনা করা কিংবা দলে আবার ফিরে আনুষ্ঠানিকভাবে ফেরার কোনো পরিকল্পনা কিংবা কোনো সুযোগ আছে কিনা? আমি আপনার সুযোগ, দল হচ্ছে গিয়ে দল যেটা ভালো মনে করবে, আমি যেহেতু দলটা করি, দল যেটা ভালো মনে করবে এটাই আমার সিদ্ধান্ত। দল আমাকে কোন সময় কোন জায়গায় নিবে এটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমি সবসময় দলের জন্য থাকবো। আমার পক্ষ থেকে যে কাজটা, এখন দল কখন আমার প্রয়োজন মনে করবে আমি রেডি আছি, দল যখন প্রয়োজন মনে করবে দল আমাকে নিবে, কিন্তু আমি দলের জন্য সবসময় আছি। যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর দলটাই করি, শেখ হাসিনার যেহেতু নেতা মানি, সুতরাং আমাকে কিছুতে দিক না দিক, শোনেন আমার বাবার তো আমি ছোট ছেলে, আমার ভাই হচ্ছেন গিয়ে আমার চেয়ে বড়, তো রাজ্য যদি হইতো আমার বাবার যে রাজ্য, এই রাজ্যের সাম্রাজ্য বা রাজা তো আমার ভাই, আমাকে সাম্রাজ্য দিবে না, এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন তাতে তো কিছু আসে যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রোটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। যেখানে আপনি যে আলো বাতাসে আপনি এসএসসি পর্যন্ত পড়েছেন, বড় হয়েছেন, সেখানে আপনি অর্ধশতাধিকের বেশি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসাবে ব্রিজ করেছেন, রাস্তা করেছেন, যেটা কোনো সরকারি সুযোগ সুবিধায় থেকে না। তো সেখানে প্রায় সহস্রাধিক গাছ লাগিয়েছেন, এই যে একটা জাগরণ তৈরি করেছেন। তো মানুষেরও তো একটা প্রত্যাশা আছে আপনাকে নিয়ে, নিশ্চয়ই সেটা আপনিও বলেন। দল তো ফিরিয়ে নেওয়াটা এখনো কোনো আলোচনায় নেই যে আপনাকে ফিরিয়ে নেবে কি নেবে না। আমার প্রশ্ন হলো যে আপনাকে দলে ফেরত নেওয়াই হলো না, নির্বাচনে আপনার কোনো ডাক পেলেন না, বিদ্রোহ তো প্রশ্নই আসে না। আমার কথা হচ্ছে যে আমার যে যোগ্যতা আছে, এই আদর্শ বঙ্গবন্ধুর আদর্শটাকে যদি আমি ধারণ করি, তাইলে আপনি মনে রাখবেন আমি অনেক এমপিদের চেয়ে অনেক শক্তিশালী হব কাজ করার ব্যাপারে। এমপি বানাইলেই যে আপনাকে আমি অনেক বেশি ডেলিভারি দিতে পারবো তা না। দল যারে ভালো মনে করবে তারে নমিনেশন দিবে। শুধু আপনি আপনার এলাকায় খুবই জনপ্রিয় হলেই তো হবে না, আপনাকে তো দলও বুঝতে হবে যে দলের জন্য আপনি পারপাস সার্ভ করতে পারবেন। স্বতন্ত্র বিদ্রোহ এগুলা করার জন্য একটা রিজন থাকে, ক্রেজিনেস থাকে যে আমি কোনোভাবে এখানের এমপি হইতে চাই। আমার তো এই ক্রেজিনেসটা নাই, কারণ আমি বিশ্বাস করি মেম্বার অফ পার্লামেন্ট এই টার্মটা বা তকমাটা একটা মানুষকে যত না শক্তিশালী করে, তার চেয়ে এই মানুষটা যদি তার নিজেরা বিশ্বাস করতে শুরু করে যে আমি একজন ধরেন ব্যারিস্টার, এই ব্যারিস্টার ডিগ্রিটাকে যদি আমি বিশ্বাস করতে শুরু করি যে আমি বাংলাদেশ না, এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা, আমি এমপি হওয়া লাগবে কেন যদি না হই, আমি আমার যোগ্যতা দিয়ে, আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব।